1967 সাল জুন মাসের 5 তারিখ থেকে 10 তারিখ, মাত্র 6 দিন। একদিকে ইসরায়েল, অন্যদিকে মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক সহ আরো কয়েকটি দেশ চলল যুদ্ধ। কোন পক্ষ জিতেছিল? যদি জানেন তো ভালো, না জানলেও কোনো সমস্যা নেই। ইতিহাসে 1967 সালের ওই যুদ্ধ 6 দিনের যুদ্ধ বা 6 ডে ওয়ার নামেই পরিচিত। ওই যুদ্ধকে মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। আজকের ভিডিওতে আমরা সময়ের পাতা উল্টিয়ে দেখব ইতিহাসের নির্মম বাস্তবতা। জানার চেষ্টা করব চারিদিকে আরব মুসলিম দেশ পরিবেষ্টিত থাকার পরও একটা ছোট্ট দেশ ইসরায়েল কিভাবে সবগুলো আরব দেশকে দাপিয়ে বেড়াচ্ছে। ইসরায়েল কিভাবে কোণঠাসা করে রেখেছে সবাইকে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ঐতিহাসিকভাবে সংখ্যায়, সম্পদে, ভূখণ্ডে এবং ধর্মীয় ঐক্যে অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন বিড়ালের মতো এমন মিনমিন করে? গোটা মধ্যপ্রাচ্যেরই এমন অবস্থা হলো কিভাবে? ইসরায়েলের মতো একটি ছোট্ট রাষ্ট্রের কাছে কিভাবে একাধিকবার কোণঠাসা হয়েছে আরব দেশগুলো? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উত্তর শুধু সামরিক নয়, বরং ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক বহু স্তরে নিহিত। জানতে চান এসব প্রশ্নের উত্তর? হিসাবটা এত সহজ নয়। যদি সাথে থাকেন তাহলে শুরু করি, চলুন। আরব ইসরায়েল যুদ্ধ 1948 সাল। ঔপনিবেশিক শাসনের অবসানে ফিলিস্তিন ভূখণ্ড ছেড়ে গেল ব্রিটিশরা। যাবার আগে ওই ভূখণ্ডটি সেখানকার ফিলিস্তিনি মুসলিম আর ইহুদিদের মধ্যে ভাগ করে দিয়ে গেল। প্রায় 12 লাখ ফিলিস্তিনি মুসলিম পেল ওই ভূমির 45%, আর প্রায় 6.5 লাখ ইহুদি পেল ওই ভূমির 55%। এই বন্টনের আগ পর্যন্ত ইহুদিরা মাত্র 7% জমির মালিক ছিল। এভাবেই বিশ্বের মানচিত্রে প্রথম ইহুদি রাষ্ট্রের আবির্ভাব হলো। কিন্তু এই ইসরায়েল রাষ্ট্রকে মেনে নিতে পারেনি প্রতিবেশী আরব দেশ মিশর, সিরিয়া, জর্ডান আর লেবানন। তাই রাষ্ট্র হিসেবে জন্মের পরের দিনই তারা ইসরায়েলের উপর আক্রমণ করে। ভেবেছিল কয়েকদিনের মধ্যেই ইসরায়েলকে সমুদ্রে ফেলে দেবে। কিন্তু 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 আরবরা হেরে যায়। কেন হেরে গেল? কেন পেরে উঠল না একটা নবজাতক দেশের সাথে? 3টি কারণে এতগুলো দেশ মিলেও একটা নবজাতক দেশের সাথে পেরে ওঠেনি। 1 নম্বর, তাদের মধ্যে সমন্বয় ছিল না। 2 নম্বর, নেতৃত্ব ছিল দুর্বল। 3 নম্বর, স্থানীয় ফিলিস্তিনিদের সাথে ছিল দূরত্ব। আর ইসরায়েল কেন জিতেছিল? জিতেছিল কারণ তারা ছিল সংগঠিত। ইহুদি শরণার্থীরা লড়াইয়ে ছিল দৃঢ় প্রতিজ্ঞ। কারণ প্রথমবারের মতো বহু পুরুষের আরাধ্য নিজস্ব ভূখণ্ড পেয়েছিল তারা, আর তাদের সাথে ছিল পশ্চিমাদের সমর্থন। এটা ছিল ইসরায়েলের কাছে আরবদের প্রথম হোঁচট খাওয়া। আর এই যুদ্ধে ইসরায়েল শুধু জয়ী হয়নি, তাদের ভূমি বেড়ে দাঁড়ায় 55 থেকে 58%। সুয়েজ খাল তখন ব্রিটিশ ও ফরাসিদের মালিকানায় পরিচালিত হচ্ছিল। এভাবে 1956 সালের জুলাই মাস এলো। মিশরের প্রেসিডেন্ট নাসের হঠাৎ ঘোষণা দিলেন, সুয়েজ খাল এখন মিশরের সম্পত্তি, আমরা এটাকে জাতীয়করণ করলাম। এতে স্বার্থে আঘাত লাগলো ব্রিটেন, ফ্রান্স আর ইসরায়েলের। এক গোপন বৈঠকে বসে যুদ্ধ পরিকল্পনা করলো তারা। ইসরায়েলকে বলল মিশরের সিনাই উপদ্বীপে হামলা করতে। ইসরায়েল সেটাই করলো। ব্রিটেন আর ফ্রান্স যুদ্ধ থামাতে বলে মিশরে বিমান হামলা শুরু করলো। তখন এই পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয়েছিল, কিন্তু আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন তখন কোনো কারণে ইসরায়েল, ব্রিটেন আর ফ্রান্সের বিপক্ষে অবস্থান নেয় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। সিনাই উপদ্বীপ থেকে কিছুটা পিছু হটে ইসরায়েল, কিন্তু পরে এর শোধ ঠিকই নিয়েছে। এরপর আমরা সরাসরি 1976 সালের ঘটনায় চলে যাব। তবে সুয়েজ খাল সংকটের সময় ব্রিটেন আর ফ্রান্স যে ইসরায়েলকে বলেছিল সিনাই উপদ্বীপে হামলা করতে, আর অন্যদিকে তারা যুদ্ধ থামানোর কথা বলে বিমান হামলা করবে, ওই পরিকল্পনার সাথে 2025 সালের ইরান ইসরায়েলের যুদ্ধের ঘটনায় কি কিছু মিল খুঁজে পাচ্ছেন? আজকের ভিডিওর শুরুতেই এই 6 দিনের যুদ্ধের কথাই বলছিলাম, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট।
একে তো ইসরায়েল রাষ্ট্রকে মেনে নিতে পারেনি প্রতিবেশী আরব দেশগুলো, অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের কারণে ভেতরে ভেতরে ক্ষোভ ছিল। সেই ক্ষোভই আবার যুদ্ধ হিসেবে ফিরে এলো 1967 সালে। সিনাই উপদ্বীপে সৈন্য মোতায়েন করলো মিশর। ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য আরব জোট গঠন করলো মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের। কিন্তু এবার ভিন্ন কৌশল নিল ইসরায়েল। আগেই মারাত্মক হামলা করে বসলো। 5 জুন সকালে মিশরের বিমান বাহিনীকে মাটিতে মিশিয়ে দিল ইসরায়েল। সরাসরি বিমান ঘাঁটিতে হামলা করে ধ্বংস করে দিল মিশরের শত শত যুদ্ধ বিমান। একই কৌশল প্রয়োগ করে জর্ডান ও সিরিয়ার বিমান বাহিনীর উপরও। এর ফলে আকাশের নিয়ন্ত্রণ হারালো আরব বাহিনী। তারপর মাত্র 6 দিনে ইসরায়েলের কাছে পরাজিত হলো তারা। বিশাল ভূখণ্ড দখল করে নিল ইসরায়েল। এর ফলাফল ও প্রভাব ভয়ঙ্কর এবং দীর্ঘমেয়াদী। ইসরায়েলের ভূখণ্ড 3 গুণ বেড়ে গেল। সিরিয়ার গোলান মালভূমি, ফিলিস্তিন অঞ্চলের ওয়েস্ট ব্যাংক, গাজা ইসরায়েলের দখলে চলে গেল। জেরুজালেম পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেল। আরব দেশগুলোর সামরিক পরাজয়ে মনোবল ভেঙে পড়ল। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংকট ও ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্দশা শুরু হলো। এই যুদ্ধের পরেই আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজলিউশন 242 পাস করে, যাতে বলা হয় ইসরায়েল যেন দখলকৃত ভূখণ্ড থেকে সরে আসে। কিন্তু ইসরায়েল তা মানে না, কারণ আমেরিকা তখন থেকেই ইসরায়েলের পাশে শক্তভাবে অবস্থান নিয়েছে। এই কারণেই 1967 সালের ওই 6 দিনের যুদ্ধকে মধ্যপ্রাচ্যের ইতিহাসেরই একটা টার্নিং পয়েন্ট বলা হয়। খেয়াল করে দেখুন, সেই 1967 সালের পর 2025-এ এসেও ইসরায়েল ঠিক একই কৌশল নিয়েছে। আগেই হামলা করে বসেছে ইরানে। ইরানের আক্রমণের ক্ষমতা ও প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেয়াই এই আক্রমণের মূল উদ্দেশ্য। 1973 সালে এসে পাল্টা চমক দিল আরব জোট। ইসরায়েলে আক্রমণ করে বসলো মিশর ও সিরিয়া। শুরুতে তারা কিছুটা সফলতা পেল, কিন্তু এক সময় ঘুরে দাঁড়ালো ইসরায়েল, কারণ আমেরিকার সরাসরি অস্ত্র নিয়ে পাশে দাঁড়ালো। ফলাফল আরব বিশ্বের আবারও পরাজয়, মনস্তাত্ত্বিকভাবে আরও কোণঠাসা। যুদ্ধ তো অনেক হলো, এবার শান্তির পালা। 1979 সাল, ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে যে দেশটি বারবার যুদ্ধে লিপ্ত হয়েছে, সেই মিশরই শান্তি চুক্তিতে গেল ইসরায়েলের সাথে। এর বিনিময়ে সিনাই উপদ্বীপ ফেরত পায় তারা। কিন্তু আরব ঐক্যে বড় ধাক্কা লাগে। আরব বিশ্বের অনেক দেশ মিশরকে বিশ্বাসঘাতক বলে আরব লীগের সদস্য পদ স্থগিত করে। 1981 সালে আনোয়ার সাদাতকে হত্যা করা হয় মূলত এই চুক্তির কারণেই। ইরান ইরাক যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর একটি ছিল ইরাক ইরান যুদ্ধ। এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল দুই দেশই ভূমিকা রেখেছিল, কিন্তু তা ছিল অত্যন্ত কৌশলগত ও দ্বিমুখী। এই যুদ্ধ শুধুই ইরাক ইরানের যুদ্ধ ছিল না, এটি ছিল প্রক্সি যুদ্ধের মাঠ, যেখানে বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে চাপা খেলায় লিপ্ত ছিল। ইসরায়েল সহ অন্য শক্তিগুলো চেয়েছিল যুদ্ধ করে দুই পক্ষই দুর্বল হয়ে যাক, কেউ যেন ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী হয়ে না উঠতে পারে, এবং সেটাতে তারা সফল হয়েছিল। যুদ্ধ চলে 8 বছর, প্রাণ হারায় প্রায় 8 থেকে 10 লাখ মানুষ, এবং দুই পক্ষই শেষ পর্যন্ত দুর্বল হয়ে যায়। এভাবেই ইসলামী বিশ্ব নিজেই নিজেকে গিলে খেতে থাকে, আর ইসরায়েল নিজের শক্তি বাড়াতে থাকে। 1994 সালে প্রতিবেশী দেশ জর্ডানও শান্তি চুক্তিতে গেল ইসরায়েলের সাথে। এভাবেই ধীরে ধীরে আরব দেশগুলোর যুদ্ধ নয় সম্পর্ক নীতি শুরু হলো। এর মধ্যে আবার ফিলিস্তিনেও দুটি দল হয়ে গেছে, ফাতাহ বনাম হামাস। এই দুই ফিলিস্তিনি দল একে অপরের সাথে লড়াই করে। আরও দ্বিধায় পড়ে যায় আরব বিশ্ব। ফিলিস্তিনি রাষ্ট্রের দাবির জোরও কমতে থাকে। 2003 সালে ইরাকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। ইরাক যুদ্ধের সময় ইসরায়েল ও এর সমর্থক লবি যুক্তরাষ্ট্রের সাদ্দাম বিরোধী মনোভাবকে উস্কে দেয়।
মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়ে ইরাকের কাছে গণবিধ্বংসী মারণাস্ত্র থাকার আশঙ্কা জোরালো করে। ইসরায়েলের এই কৌশলগত অবস্থানের পেছনে উদ্দেশ্য ছিল সাদ্দাম হোসেনের পতন হলে ইসরায়েলের নিরাপত্তা বাড়বে এবং তখন ইরানকে নিয়ে তারা নতুন কৌশল শুরু করতে পারবে। ওই যুদ্ধের পরিণতিতে সাদ্দাম হোসেনের পতন হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু ইরাকে গণবিধ্বংসী অস্ত্র পায়নি আমেরিকা, কিন্তু যারা সফল হবার তারা ঠিকই সফল হয়েছে। 2025 সালে এসে ইরান ইসরায়েল যুদ্ধে ঠিক একই কৌশলের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এবারও বলা হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ইরান, আর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খমেনি টার্গেট। এবার ইসরায়েল এবং আমেরিকা সরাসরি বলছে আয়াতুল্লাহ খমেনির পরিণতিও হবে সাদ্দাম হোসেনের মতো। 2010 সাল থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে অভ্যন্তরীণ অস্থিরতা, গণবিক্ষোভ থেকে গৃহযুদ্ধ পর্যন্ত। সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, ইরাক এসব দেশ নিজেদের ভেতরের অসন্তোষ, অস্থিরতা আর নিজেদের অস্তিত্ব রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন ইসরায়েলের দিকে নজর দেওয়ার সময় কোথায়? ফলে ইসরায়েলের বিপক্ষে আরব ঐক্যে পুরোপুরি ধস নামল। আব্রাহাম নামটি এসেছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা অর্থাৎ এই তিনটি ধর্মেই ইব্রাহিম আলাইহিসসালামকে পিতৃপুরুষ হিসেবে মানা হয়। 2020 সালে তার নামেই হলো আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইন। পরে যুক্ত হলো মরক্কো আর সুদান। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, পর্যটন, বিনিয়োগের সম্পর্ক তৈরি হলো। এভাবেই সেই 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক দিক থেকে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছে আরবরা। আরবদের মধ্যে ঐক্যের অভাব ছিল, নেতৃত্বের সংকট ছিল, আধুনিক প্রযুক্তির ঘাটতি ছিল, অভ্যন্তরীণ অস্থিরতা ছিল, ছিল না পশ্চিমাদের সমর্থন। এর বিপরীতে কৌশল ও প্রযুক্তিতে প্রতিটি ক্ষেত্রেই স্মার্ট ছিল ইসরায়েল। এই হলো ইতিহাসের শিক্ষা। আপনি যদি মনে করেন ইতিহাস আমাদের শেখায়, তবে এই ভিডিওটা শেয়ার করুন, মন্তব্য করে জানান এমন বিশ্লেষণধর্মী ভিডিও আরও চান কিনা। যদি চান তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।